সকালে ঘুম ভাঙতে ছাদে উঠে গেল অরুণা। সব কিছু সেই আগের মতোই আছে, শুধু এই 2 বছরে কদম গাছটা আরও বড় হয়েছে, আরও ঝাঁকড়া হয়েছে। ছাদের বুক সমান পাঁচিল ধরে দাঁড়ালেই ফুল সমেত গাছের ডাল একেবারে হাতের নাগালে। এপ্রিলের শুরুতেই গাছটা অজস্র গোল গোল ফুল ফুটিয়ে হলুদ হয়ে আছে। হাত দিয়ে টেনে একটা ফুল ছেড়ে নিয়ে নাকের সামনে এনে গন্ধ শুকলো অরুণা। সঙ্গে সঙ্গে বাবার মুখটা ভেসে উঠল চোখের সামনে। এই গাছটা বাবার নিজের হাতে লাগানো। এই বাড়িটা করার পরেই পেছন দিকটায় কদম গাছের চারা এনে পুঁতেছিল বাবা। মা অনেক আপত্তি করেছিল, যদিও মায়ের মতে কদম গাছ অনেক বড় হবে, ঝাঁকড়া হবে, বিশাল বিশাল ডালপালা মেলে দিয়ে ঘরে রোদ বাতাস ঢুকতে বাধা দেবে। অনেক যুক্তি দেখিয়েও গাছ পাগল বাবাকে থামাতে পারেনি মা। বাবা একটু হেসে বলেছিল, আহা, লাগিয়েই নিয়েছি যখন, এখন আর উপড়ে ফেলি কি করে, হতে দাও না বেচারাকে। তারপরেও মা ছাড়েনি। অনেক ঝগড়া চেঁচামেচি করেছিল, কিন্তু লাভ হয়নি কিছু। শেষ পর্যন্ত বাবারই জয় হয়েছিল। রয়ে গেছিল কদম গাছটা। তারই কৃতজ্ঞতা স্বরূপ হয়তো বছর বছর ফুল ফুটিয়ে সবাইকে খুশি রাখতে চাইতো গাছটা। ফুলে ফুলে গাছটা যখন ভরে থাকতো, মাও মাঝে মাঝে ছাদে উঠলে বলে ফেলতো, বাহ, কি সুন্দর লাগছে দেখতে। বাবা খুশি হয়ে উঠতো মায়ের মুখে এরকম কথা শুনলে। এক মুখ হাসিতে বলতো, দেখলে, তুমি তো রাখতেই চাইছিলে না, এবারে খুশি তো ফুল দেখে, খুশি তো ফুল দেখে, যত ঢং। ভেঙচে উঠত মা। অরুণা আর বরুণা দুই বোনে হেসে ফেলতো ঠিক করে। ছোটবেলা থেকেই মা বাবার ঝগড়া দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছিল দুই বোন। আসলে ঝগড়া ঠিক নয়, একতরফা চেঁচামেচি বলা যায়। মা একাই চেঁচামেচি করতো, বাবা তো সবসময় চুপ করেই থাকতো কাঁচুমাচু মুখে। একা একাই চেঁচিয়ে চেঁচিয়ে একসময় চুপ করে যেত মা, হয়তো ক্লান্ত হয়েই। অথচ আশ্চর্য, এত কিছুর পরেও বাবারই জয় হতো সব যুদ্ধে। বাবার কথাই মানতে বাধ্য হতো মা। একটা কথাও না বলে কি করে যে জিতে যেত বাবা, ভগবানই জানেন। রিটায়ারমেন্টের পর বাবার গাছপালার শখটা বেড়ে গেছিল ভীষণ। বাজার করতে গেলেই মাছ সবজির সাথে হাসি মুখে একটা দুটো করে গাছসহ টবও এনে হাজির করত। দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠত মা, আর কত গাছ আনবে, বাড়িটাকে জঙ্গল বানিয়ে ফেলছো একেবারে। যখন যে গাছ পারছো নিয়ে এসে ভিড় জমাচ্ছ, একদিন দেখবে সব গাছ উপড়ে ফেলবো আমি। আহা, এভাবে বলছো কেন, ওরা তো তোমার ক্ষতি করেনি কোনো, মিনমিন করে বলতো বাবা। তোমাকে তো কিছু বলাই ভুল, কখনো আমার একটা কথাও শুনেছো? বাবা জবাব দিত না কোনো, চুপ করে থাকতো। চেঁচামেচি করে একসময় সরে যেত মা। অরুণার মায়া হতো বাবার জন্য, মায়ের জন্যেও। বাবাকে বোঝানোর চেষ্টা করতো সে, এত গাছ কি না আনলেই নয় বাবা, আছে তো কত, সেগুলো নিয়েই খুশি থাকো। মা যখন এত রাগ করছে, কি করব বলতো মা? গাছ দেখলেই এত লোভ হয়, কিছুতেই সামলাতে পারি না নিজেকে, কাচুমাচু মুখে বলতো বাবা। এরপর এমন অবস্থা হলো, গাছগুলোর জন্য বাবা বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইতো না। একরকম ঘরবন্দি হয়েই থাকতো। কোথাও বেড়াতে যাওয়া তো দূর, দিদির বাড়িতেও যেত না। ততদিনে দিদির বিয়ে হয়ে গেছিল ভুবনেশ্বরে। দিদি রাগ করতো, অভিমান করতো, কিন্তু বাবার সেই এক কথা, আমি গেলে গাছগুলোর কি হবে, ওদের অযত্ন হবে না, তাই বলে তুমি নিজে মেয়ের কাছেও যাবে না? গেলাম তো সেবার, এখন আমাকে ছেড়ে দে, মা আর বোন যাবে তো? তেড়ে এসেছিল মা, তোমাকে এই বাড়িতে একা ছেড়ে যাব আমি? ফিরে এসে শেষে দেখতে হবে আমার রান্নাঘরেও ছোট ছোট একটা জঙ্গল বানিয়ে ফেলেছ। ভালোই ভালোই চলো আমাদের সাথে, গাছগুলো যত্ন না পেয়ে মরে যাবে যে, মরে যাক, এমনিতেই ওগুলোকে উপড়ে ফেলে দেবো আমি, যত সব জঞ্জাল। বাবা চুপ করে থাকতো, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে নড়তো না। দিদি তখন মাকে নিয়ে যেতে চাইলেও মা রাজি হতো না, বলতো,
আমি গেলে এই লোকটার দেখাশোনা কে করবে? তিনি তো গাছপালার দেখাশোনা করেই খালাস। অরুণার সত্যিই খুব কষ্ট হতো মায়ের জন্য। বেচারি মা তো যেতে চায়, কিন্তু বাবার চাপে পড়ে মায়েরও বেরোনো বন্ধ। বাবা যে কেন বোঝে না। বাবা যদিও বলেছিল, আহা, আমার জন্য তুমি যাওয়া বন্ধ করবে কেন? বুড়ি এত করে বলছে, তুমি যাও অরুণাকে নিয়ে। সেই ভাগ্য রেখেছো নাকি আমার? এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়েই শেষ দিন পর্যন্ত কাটাতে হবে আমায়, চিৎকার করেছিল মা। আরে তুমি কেন বন্দি হয়ে থাকবে? তোমার জন্য ফুঁসছিল মা। কেন এমন করছো বাবা? যাও না, ঘুরে এসো না, অরুণা বলেছিল। মাথা নিচু করে ঘাড় নাড়িয়ে বাবা বলেছিল, আমার কোথাও যাওয়ার উপায় নেই রে মা। গাছগুলোর কি হবে বলতো? স্তম্ভিত হয়ে চুপ হয়ে গেছিল অরুণা। বুঝেছিল বাবাকে বোঝানোর চেষ্টা করা বৃথা। এরপর এক সময়ের মধ্যে অরুণারও বিয়ে হয়ে গেল দিল্লিতে। সেও অনেকবার চেষ্টা করেছিল মা বাবাকে নিজের কাছে নিয়ে যেতে, জানতো পারবে না, তবুও। বেচারি মা। দেখতে দেখতে এভাবেই কেটে যাচ্ছিল দিন। দুই বোন ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ছিল নিজের সংসারে। ছেলে হওয়ার পর দিল্লি থেকে কলকাতা আসা যাওয়া কমিয়েই দিল অরুণা। দিদিরও একই অবস্থা। মেয়েকে নিয়ে ব্যস্ত থাকার কারণে সেও কমই আসতো কলকাতায়। ফোনেই যোগাযোগ হতো মা বাবার সাথে। মা বাবা একা একা থাকছে বলে দুই বোনেরই উদ্বেগ হতো খুব। কিন্তু বাবাকে হাজার বলেও যে বাড়ি থেকে বের করা যাবে না, দুই বোনেই জানতো। কাজেই উদ্বেগ হলেও করার কিছু ছিল না। অরুণা 2 বছর আগে এই বাড়ি থেকে ঘুরে গেছিল শেষবার। ছেলে বিলু তখন 3 বছরের। তখনও সে বারবার চেষ্টা করেছিল বাবাকে বোঝাতে, কিন্তু কাজ হয়নি কিছু। গাছপালার জগতে ব্যস্ত হয়ে থাকা বাবাকে নিয়ে ঘরবন্দি অবস্থায় কেটে যাচ্ছিল মায়ের জীবন। এভাবে মুক্তি আসবে স্বপ্নেও ভাবেনি হয়তো। দিন 10 আগে গভীর রাতে ফোন বেজে উঠেছিল অরুণার। ঘুম ভাঙা চোখে উদ্বেগ নিয়ে ফোন ধরেছিল। সুমনও ঘুম ভেঙে উঠে বসেছিল দু চোখে প্রশ্ন নিয়ে। ওপাশ থেকে মায়ের কান্না ভেজা গলার স্বর এসে আছড়ে পড়ছিল অরুণার কানে। তোর বাবা বোধহয় চলে গেল রে অরু। মানে? কোথায় চলে গেল? কি বলছো? অরুণার মাথায় কিচ্ছু ঢুকছিল না। তোর বাবা নেই, কোথাও নেই। তুই তাড়াতাড়ি আয়। ফোন কেটে দিয়েছিল মা। অরুণা থরথর করে কাঁপছিল। মায়ের কথাগুলোর মানে স্পষ্ট হলেও ওর যেন কিছুই বোধগম্য হচ্ছিল না। পেছন থেকে সুমন জড়িয়ে না ধরলে অরুণা পড়েই যেত হয়তো। সুমনই তখন তাড়াতাড়ি মায়েদের পাশের বাড়িতে ফোন করে ঘটনাটা জানিয়ে ওদের অনুরোধ করলো ব্যাপারটা তখনকার মতো সামলাতে। পরের দিনের ফ্লাইটের টিকিটও বুক করে নিল সঙ্গে সঙ্গে। পরের দিন ঘোরের মধ্যে কলকাতায় নিজেদের বাড়িতে পৌঁছালো অরুণা। দিদি আগে এসেই পৌঁছেছিল। দেখতে দেখতে সব কাজ মিটে গেল। সুমন দিল্লিতে ফিরে গেল, জামাইবাবুও চলে গেল ভুবনেশ্বর। দিদিও আর অরুণা ছেলে মেয়েদের নিয়ে রয়ে গেল মায়ের কাছে। দুই বোনেরই প্ল্যান মাকে সঙ্গে করে নিয়ে তবেই ফিরবে। যে বাঁধনে আটকে ছিল মা, সেটা তো আর নেই। এখন মায়ের আর কোথাও যেতে বাধা নেই। ছাদে দাঁড়িয়ে থাকতে থাকতে নানা এলোমেলো ভাবনাতেই ডুবে গেছিল অরুণা। একসময় মায়ের গলা শুনতে পেল, অরু, চা খাবি আয়। তরতরিয়ে নিচে নেমে গেল। অরুণা নেমে দেখল খাবার ঘরের ডাইনিং টেবিলে বেশ ছোটোখাটো একটা বৈঠক বসে গেছে। দিদি, মা, 5 বছরের বিলু আর দিদির 10 বছরের মেয়ে দোলা হুল্লোড় করছে খাবার টেবিলে। অরুণা একটা চেয়ার টেনে বসতেই মা চায়ের কাপ এগিয়ে দিল। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? ছাদে। কদম ফুলগুলো দেখলি? অনেক ফুটেছে, তাই না? এক পলক মায়ের দিকে তাকালো অরুণা। সাদা শাড়িতে শূন্য সিঁথিতে কি যে করুণ দেখাচ্ছে মাকে। জানিস, তোদের বাবা খুব খুশি হয়ে ফুলগুলো দেখিয়েছিল আমায়। কোথা থেকে যে কি হয়ে গেল। মায়ের গলা ভেজা ভেজা। আহ মা, আর ভেবো না এসব।
কোনো লাভ আছে বলো? এর চেয়ে ভাবো তুমি কোন মেয়ের বাড়িতে আগে যাবে। নিশ্চয়ই আমার বাড়িতেই আগে যাবে, আমিই তো বড় মেয়ে। কি মা, তাই না? বরুণা বলল, না, কিছুতেই না। মা তো তোর বাড়িতে আগেও গেছে, আমার বাড়িতে কখনো যায়নি, তাই মা আগে আমার সঙ্গেই যাবে, চেঁচালো অরুণা। দুই মায়ের ছেলে মানুষই ঝগড়ায় অবাক হয়ে বিলু আর দোলা হাঁ করে আছে। অরুণা এবার মাকে চেপে ধরল। মা, তুমিই বলো কোন মেয়ের বাড়িতে আগে যেতে চাও? হ্যাঁ মা, তুমিই বলো, বরুণাও বলল। মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর অবিকল বাবার মতো করে একটু মাথা নেড়ে বলল, আমার তো কোথাও যাওয়ার উপায় নেই রে, আমি গেলে গাছগুলোর কি হবে বলতো? মা, দুই বোনেই একসাথে আর্তনাদ করে উঠল। আমি চলে গেলে গাছগুলো যে মরে যাবে, বুঝতে পারছিস না? অরুণার গাছ শিরশির করছিল। মা যে অবিকল বাবার মতো কথা বলছে। কিন্তু মা, তুমি তো বরাবর বাবার সঙ্গে ঝগড়া করতে গাছগুলো নিয়ে, বাবার পাগলামিতে ঘরে আটকে থাকতে হচ্ছে বলে কষ্ট পেতে, এখন ছাড়া পেয়েও কেন আটকে থাকতে চাইছো? বরুণা আর্তস্বরে বলল, যতদিন গাছগুলো আছে ততদিন আমি ছাড়া পাই কি করে? লোকটা কষ্ট পাবে যে গাছগুলোর কিছু হলে। দুই বোন স্তব্ধ হয়ে বসে রইল। বুঝতে পারছিল আর কথা বলে লাভ নেই, মা সিদ্ধান্ত থেকে নড়বে না। অরুণার চোখ থেকে একটা পর্দা সরে গেল যেন। এখনো বুঝতে পারছে কেন একটা কথাও না বলে সব যুদ্ধে জিতে যেত বাবা, কেন মা বাধ্য হতো বাবার কথা মেনে নিতে। মায়ের বন্দি জীবনের জন্য বাবা কখনো দায়ী ছিল না, দায়ী ছিল মা নিজে, আর দায়ী ছিল বাবার প্রতি মায়ের প্রচণ্ড ভালোবাসা। নিবিড় ভালোবাসার বন্ধনে বাবাকে জড়িয়ে রেখেছিল মা। বাবা চলে গিয়ে সেই বাঁধন আরও দৃঢ় হয়েছে।